আমাকে ভুল বুঝবেন না। ব্যাখ্যা করলেও আমার না যাওয়ার ব্যাপারটা বুঝতে পারবেন কিনা সন্দেহ আছে। তারপরও যাওয়ার চেষ্টা করতাম, কিন্তু আমার পায়ের অবস্থা এখনও অত ভালো হয়নি। আরেকটা জিনিস, যাই দেখবেন অবাক হবেন না, এই দাবান্দারা অন্যদের মতো নয়। এরা এদের নিয়মে চলতেই অভ্যস্ত। সত্যি বলতে সেটা বোঝাও খুব কঠিন, কারণ এদের সব ব্যাপারই রহস্যময় আর অন্ধকারাচ্ছন্নও বটে। এবং যাই ঘটুক, পালাবার চেষ্টা কোনো মতেই করবেন না দয়া করে। সেটা হবে জেনে শুনে আপনার নিজের ও হ্যান্সের গলায় ফাঁসির রশি পরিয়ে দেয়া। তার স্বাক্ষরটা ছাড়া বাকি সবই হুবহু তুলে দিয়েছি। স্পষ্টই বুঝতে পারছিলাম যে আর্কেল হচ্ছে ফাঁদে পড়া বাইম মাছ। অন্তত হ্যান্স ওভাবেই বলেছিল। তবে আর্কেলের বেলায় বলা যায় একটা একটা ষাঁড় জালে ফেসে গেছে। খুব সম্ভবত সে বা কাউন্সিলের আর কোনো সদস্য আমার পালাবার ইচ্ছা টের পেয়ে গিয়েছিল, তাই সে আমাকে সতর্ক করে চিঠিটা লিখেছে। কাজেই পালাবার চিন্তা তখনকার মতো তুলে রাখতে হয়। তাছাড়া প্রথম থেকেই ধারণাটা ছিল চূড়ান্ত পাগলামির সামিল। মোটামুটি 3 মাইল রাস্তা পেরোবার পর কোম্পানার বিশাল সেনাবাহিনীর দেখা পাই। তার সেনাবাহিনীতে বর্ষাধারী সৈন্য ছিল 250। জিজ্ঞেস করলাম বাকিরা কোথায়। জবাবে তার অদ্ভুত রহস্যময় হাসিটি দিয়ে বলে যে আর কেউ নেই, কারণ যারা এখানে এসেছে তারা ছাড়া বাকি সব সবল লোক রয়ে গেছে শহরে। শহরে আক্রমণ থেকে শহর আক্রমণ থেকে তারা শহরটাকে রক্ষা করবে। তখন জিজ্ঞেস করলাম যে আবান্দারা কত লোক জড়ো করতে পারবে। জবাবে সে বলে নির্দিষ্ট করে বলতে পারবে না, তবে 10 থেকে 12 হাজার তো হবেই, কারণ তারা সংখ্যায়ও বেশি আর অস্ত্র ব্যবহার করতেও বেশি অভ্যস্ত। মাঝে মাঝেই তারা অন্যান্য গোত্রের সাথে লড়াই করে ও প্রায় সবসময়ই জিতে ফিরে আসে আর দখল করে নেয় বিজিতদের সব কিছু। বেশ একটু হতাশ হয়ে জিজ্ঞেস করলাম, মাত্র 250 লোক নিয়ে কিভাবে সে 10,000 সৈন্যের মোকাবেলা করার কথা ভাবছে। জবাবে সে বলল যে সে শুধুমাত্র একজন উপদেষ্টা ও ভবিষ্যৎ বক্তা, যোদ্ধা নয়। কাজেই সে সম্বন্ধে খুব বেশি কিছু তার জানা নেই, তবে আশা করছে যে কিছুক্ষণের মধ্যেই তার কাছে খবর পৌঁছাবে কিভাবে কি করতে হবে। ভাগ্যের পরিহাসটা আমি হাড়ে হাড়ে অনুভব করতে পারলাম। আবান্দা আর কেনেকির কাছে ভীতি জাগানিয়া একজন মানুষ হিসেবে আমাকে উপস্থাপন করা হয়েছে, কারণ আমার আছে সাদা মানুষের জ্ঞান আর তাদের অস্ত্র। ভাগ্যের উপহাসে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়া বা উল্টোপাল্টা কিছু বলে ফেলার ভয়ে প্রশ্ন করা বাদ দিলাম। প্রায় সারাটা দিন ধরে আমরা বেসিনটার চমৎকার পথ ধরে চললাম। মাঝে মাঝে একটা দুটো ছোট নদী একটু কষ্ট করে পার হতে হলো। ও দেশে আসলে বড় কোনো নদী ছিল না। চারদিকে দেখলাম ভূমিধস হয়েছিল। নদীর পানিও বেড়েছিল বেশ অনেকটা। আর প্রায় সবখানেই দেখতে পাচ্ছিলাম বজ্রপাতের আঘাতে ভেঙে পড়া গাছের চিহ্ন। ঝড় ওখানে ভালোই খেল দেখিয়েছিল, তবে পথে একটা পশুরও মৃতদেহ চোখে পড়েনি। একবার দলছুট কয়েকটা গবাদি পশুকে ঘাস খেতেও দেখলাম। কোম্পানাকে জিজ্ঞেস করলাম যে এখানকার লোকদের কি হয়েছে, তারা গেছে কোথায়। উত্তরে সে জানায় যে ওরা হয়তো এখনও লুকিয়ে আছে, ভয় করছে যে ঝড়টা আবার আঘাত হানতে পারে। তারপর কিছুক্ষণ চিন্তা করে বলল, হতে পারে ওরা আবান্দাদের ভয়ে লুকিয়ে আছে। ওরা ইতিমধ্যেই জেনেছে যে কেনেকি আবান্দাদের নেতৃত্ব দিচ্ছে। সেক্ষেত্রে তারা এদেশে ঢুকতে মোটেও ভয় পাবে না। স্বাভাবিক সময়ের চেয়ে 3 গুণ সময় বেশি ব্যয় করে বিকাল নাগাদ একটা গ্রামে এসে পৌঁছায়, কারণ পথে সদ্য তৈরি হওয়া অনেকগুলো গভীর খাদ পাড়ি দিতে হয়েছে। সদ্য তৈরি হওয়া ওই খাদগুলো জন্মেছে ভূমিকম্পের ফলে। গ্রামে পৌঁছে দেখি বেশ কিছু বয়স্ক পুরুষ আর মহিলা
ছিল বিপুল পরিমাণ রান্নাবান্নায় ব্যস্ত। আমাদের আসার অপেক্ষায় ছিল তারা। দাবান্দাদের দেশকে ঘিরে থাকা বিশাল পাহাড়ি প্রাচীরের 5-6 মাইলের মধ্যে চলে গিয়েছি আমরা। তবে পাহাড় চেরেনিটা তখনও দেখতে পাচ্ছিলাম না, কারণ গ্রামটা ছিল অনেক নিচু গর্ত মতো একটা এলাকায়। জায়গাটার প্রকৃতি ছিল অনেকটা পার্কের মতো। চতুর্দিকের বিশাল সব গাছের সমারোহে দৃষ্টিসীমা অনেক সীমিত হয়ে গিয়েছিল। চমৎকার সুস্বাদু সব খাবার খেয়ে বিশ্রাম নিতে বসলাম আমরা। কোম্পানা বলেছে গভীর রাতে আমাদের রওনা হতে হবে, যেন ভোর নাগাদ পাশে পৌঁছাতে পারি। প্রশ্ন করলাম, পাশে বা ক্লিফে পৌঁছানোর পর কি করতে হবে? উত্তরে বরাবরের মতোই সে বলে জানে না। তারপর বলে, হয়তো আমরা আক্রমণে যাব, অথবা হয়তো ওদের আক্রমণের অপেক্ষায় থাকব, অথবা হতে পারে আমরা যুদ্ধই করব না বা পিছিয়ে আসব। তারপর আমি আবার কোনো প্রশ্ন করার আগেই সে আমাকে বিশ্রামের তাড়া দিয়ে নিজেও চলে যায়। অস্তগামী সূর্যের শেষ আলোয় দেখলাম আমাদের জন্য রান্না করা নারী পুরুষের দল নিজেদের গাঁটটি বুসকা পিঠে নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে সহজে ওরা আর ফিরছে না। কাজের সময় নিজেকে অথর্ব দেখতে চাইনি, তাই তখনই বিছানায় চলে যাই। ভোর 3টা পর্যন্ত ঘুমিয়ে কাটাই। তারপর জেগে উঠি কোম্পানার ডাকে। উঠিয়ে সে বলে দ্রুত খাওয়া সেরে নিতে, কারণ তার সেনারা রওনা হওয়ার জন্য প্রায় প্রস্তুত হয়ে গেছে। কোনো রকমে নাকে মুখে দুটো গুজে রওনা হই সবাই। আমরা যখন রওনা হই তখন চাঁদের আলো ছিল, কিন্তু চাঁদের স্নিগ্ধ আলো গাছের পাতার দুর্ভেদ্য চাদর ভেদ করে নিচে আসতে পথ পাচ্ছিল না। ফলে চারদিক ডুবেছিল কালিগোলা অন্ধকারে। তখন একজন যদি আমার হাত ধরে এগিয়ে নিয়ে না যেত, তাহলে কোনো মতেই ওই জঙ্গলে আমি পথ খুঁজে বের করতে পারতাম না। কিন্তু অন্ধকারে দেখতে দাবান্দাদের কোনো অসুবিধাই হচ্ছিল না। ওরা যেন বিড়ালের মতো স্পষ্ট দেখতে পাচ্ছিল সব। ক্রমাগত চড়াই বেয়ে উঠছিলাম আমরা। একসময় যখন পূবের আকাশ ধূসর হয়ে ভোর আসি আসি করছে, তখন আমরা থেমে দাঁড়াই, অপেক্ষায় থাকি সূর্যোদয়ের। পাহাড়ি এলাকার বৈশিষ্ট্য অনুসারে হঠাৎ করেই আকাশে সূর্য উঠে আসে। ওদিকে সূর্যের প্রথম আলো যখন পশ্চিমের পাশের গায়ে এসে পড়ে, তখনও এই বিশাল বেসিনের ভেতর জমাট বেঁধেছিল কুয়াশা আর অন্ধকার। সূর্যের আলোয় তখন আমাদের সামনে উন্মোচিত হলো ভয়াবহ একটা দৃশ্য। ওই দৃশ্য দেখে এমনকি আমার সাথে নিরাবেগ লোকগুলোর মুখেও ফুটে ওঠে বিস্ময়ধ্বনি। আমাদের সামনে পাহাড়ের গায়ে কয়েক গজ চওড়া একটা ফাটল থাকার কথা ছিল। সেটাকেই বলা হতো পশ্চিমের পাশ। কিন্তু সেখানে এখন পাহাড়ের মাথা থেকে পা পর্যন্ত বিশাল এক ফাটল তৈরি হয়ে আছে। চওড়ায় সেটা কোনো মতেই 1.25 মাইলের কম ছিল না। ভূমিকম্পের কীর্তি। নিচে পড়েছিল বিশাল সব পাথর ও টনকেটন মাটির স্তূপ। দেখে মনে হচ্ছিল ভূমিকম্পের কেন্দ্র থেকে যে শক ওয়েভ তৈরি হয়েছিল, সেটা সর্বশক্তিতে আছড়ে পড়েছে এদিকের পাহাড়ের গায়ে। কিন্তু বাস্তবে তো তা হবার নয়। নিশ্চয় এ জায়গাটা ছিল বিশাল ও প্রাচীরের অন্যান্য অংশের চেয়ে দুর্বল। ফলে শক ওয়েভের অবর্ণনীয় শক্তির ধাক্কা জায়গাটা সইতে পারেনি। বেসিনের মতো ঘিরে রাখা পুরো দেয়াল জুড়ে নির্ঘাত এমন আরও অনেক ফাটল তৈরি হয়েছিল। যেহেতু জায়গাটার সাথে দাবান্দাদের বাসস্থানের নিরাপত্তা জড়িত, তাই ব্যাপারটা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। এখন আর ওরা প্রাকৃতিক নিরাপত্তা বলয়ের আশ্রয়ে সুরক্ষিত নয়। গুটি কয়েক লোক নিয়ে কয়েকটা ফাটলের মুখে পাহারা দিয়ে পুরো দেশকে নিরাপত্তা দেওয়ার সময়ও শেষ হয়ে গেছে। হ্যান্সের ভাষায় গোটা আফ্রিকার সাথে দেখা করার জন্য চমৎকার একটা রাস্তা খুলে গেছে তাদের সামনে। ওটা দিয়ে একদল সৈন্য শৃঙ্খলা ভঙ্গ না করেও অনায়াসে ঢুকে যেতে পারবে। দাবান্দাদের গোপনীয়তা রক্ষার সুযোগ আর রইল না। ওদের গোপন পবিত্র দেশ উন্মুক্ত হয়ে গেছে
পুরো বিশ্বের সামনে। কুম্পালার মুখের দিকে তাকিয়ে ভাবছিলাম যে ও কি বুঝতে পারছে যে প্রাচীরের এই অংশটা ধসে গিয়ে ওদের অবস্থাটা কি দাঁড়িয়েছে। এবং সাথে সাথেই বুঝলাম অনেক আগে থেকেই কোম্পানা এসব জানে। কিন্তু প্রশ্ন হলো জানা থাকা না থাকা সমান। এমন নগণ্য সংখ্যক একদল সৈন্য নিয়ে সে এখানে কেন এসেছে? তাহলে কি ওর গোপন কোনো উদ্দেশ্য আছে? ঠিক বলতে পারবো না। তবে সে সময় ঘটনা যেভাবে গড়িয়েছে তাতে আমার নিজস্ব ধারণা গড়ে নিতে হয়েছিল। 18 অ্যালানের পলায়ন। তোমার এই 250 লোক নিয়ে যদি এই পাঁচটা দখলে রাখার চেষ্টা করবে বলে ভাবো, বলে রাখছি তা মোটেও সম্ভব না। ভূমি ধসে হঠাৎ বড় হয়ে যাওয়া পাশের মুখটা দেখিয়ে বললাম আমি। ঠিক বলেছেন লর্ড। শুধু শক্তি খাটিয়ে এই পাশ দখলে রাখা সম্ভব না। এমনকি ওরা যদি এদিক দিয়ে ওদের গরুগুলো তাড়িয়ে আনে তাহলেও ওগুলো শিঙের গুঁতোয় আমাদের উড়িয়ে দিতে পারবে। অবশ্য যদি ওদের কাছে যথেষ্ট সংখ্যক গরু থাকে তাহলেই। তো এখন কি করবে? ফিরে যাবে? বলতে পারছি না লর্ড। চলুন সামনে এগোই। ক্লিফ থেকে নিচের দিকে দেখি। তখন হয়তো বুঝতে পারবো কি করা উচিত। হয়তো আবান্দারা ভূমিধসের ভয়ে পালিয়েছে, অথবা তারা ভয় পেতে পারে যে হয়তো মনল্যান্ড থেকে আরেকটা ভূমিকম্প এলে সেটার ধাক্কায় আবার ভূমিধস নামতে পারে। তখন ওরা সেটার নিচে জীবিত চাপা পড়ে মরবে। মুখে বললাম হতে পারে। তবে মনে হলো যে লোক চিনতে আমার মারাত্মক কোনো ভুল না হলে একগুঁয়ে ও দুঃসাহসী কে নাকি এত সহজে কোনো কিছুতে ভয় পাওয়ার বান্দা নয়। কোম্পানা তার লোকদেরকে কিছু একটা হুকুম করলো। দেখি একদম নিরাবেগ ও নিরুদ্বেগ চেহারা করে তারা রওনা হয়ে গেল পাশের মুখের দিকে। মনে হচ্ছিল ওরা বিশ্বাস করে যে অলৌকিক কোনো একটা ক্ষমতার বলয় সবসময় তাদের রক্ষা করবে। হ্যান্স বলল, বাস, এখানে আমরা ক্যাপ্টেন নই, বরং ভাগ্যের ফেরে লড়াইয়ে নামতে বাধ্য হওয়া দুজন হতভাগা। তাহলে সামনে থাকার দরকারটা কি? চলুন বরং পেছনে চলে যাই। এই জায়গার চেহারাটা আমার একদম পছন্দ হচ্ছে না। অন্যান্য সময়ের মতো সেবারও হ্যান্সের কথায় বাস্তব জ্ঞান ছিল প্রবল। কারণ সামনে যদি কোনো অ্যাম্বুশ হয় তাহলে সরাসরি সেটার মাঝখানে পড়ার কোনো ইচ্ছা আমার ছিল না। সুতরাং সুযোগ পাওয়া মাত্রই কোম্পানার চোখ এড়িয়ে দলের পেছনে সরে যেতে লাগলাম। মালামাল বহনকারীদের সাথে সাথে দলের পেছনেই সরে রইলাম। যা হোক, অ্যাম্বুশ একটা ঠিকই হয়েছিল। একদম প্রথম শ্রেণীর অ্যাম্বুশ। স্কটের একটা কবিতায় এমন অ্যাম্বুশের কথা পড়েছিলাম যে শান্তফান আর ঝোপের আড়াল থেকে কিভাবে শত শত সশস্ত্র লোক একযোগে উঠে দাঁড়িয়েছিল। তবে আমাদের বেলায় ঝোপের বদলে ছিল পাথর। মাইলের পর মাইল জুড়ে শুধু পাথর আর পাথর। বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়েই একই দৃশ্য। সেদিন দাবান্দাদের ইনগই যদি আত্মা পাঠিয়ে ওদের রক্ষা না করত তাহলে এদের একজনও বেঁচে ফিরতে পারত কিনা সন্দেহ। ঘটনা হচ্ছে দাবান্দারা পাশের ফাঁদের ভেতর পুরোপুরি ঢুকে পড়ার আগেই আবান্দাদের এক গাধা শিঙায় ফু দিয়ে বসে, যেটা আসলে ছিল সময় হওয়ার আগেই আক্রমণ করার হুকুম। সাথে সাথে প্রতিটা পাথর যেন জ্যান্ত হয়ে ওঠে। প্রতিটা পাথরের পেছন থেকে লাফিয়ে ওঠে বর্ষাধারী আবান্দারা। বিকট বন্য হুঙ্কার ছাড়তে ছাড়তে রক্তের নেশায় পাগল হয়ে ছুটে আসতে শুরু করে আমাদের দিকে। তখন আমাদের বীর লড়াকু যোদ্ধারা মেরে এটা একটা দেয়ালের মতো পেছন ফিরে ছুট লাগায়। সম্ভবত কারো হুকুমের অপেক্ষা না করেই, অথবা হতে পারে এমন কিছু হবে সেটা আগেই ওরা আন্দাজ করেছিল। আর হলে কি করতে হবে সেই হুকুমও আগেই দেয়া ছিল। ওরা তখন কেবল সেই হুকুমই তামিল করেছে। সঠিক জানি না, জানতে চাইও না, পরোয়াও করি না। পালান, বাস বলে ঘুরেই হ্যান্স দিল ছুট, যেন আমার সামনে একটা দৃষ্টান্ত হয়ে উঠল। আমিও দেরি না করে ওকে অনুসরণ করলাম।
ছুটলাম যত জোরে আমার পক্ষে ছোটা সম্ভব। সে সময় একবারও আমি গুলি ছুড়িনি, একটাও না। একবার 2 মাইল নেমে আসার পর হ্যান্স হাঁপাতে হাঁপাতে বলল, বাস, লড়াই আমরা ওদের নেতৃত্ব না দিলেও পালিয়ে আসতে নেতৃত্ব অবশ্যই দিয়েছি। এতক্ষণ তাই ছিলাম, কিন্তু মুহূর্তেই দেখি ওদের মধ্যে মহা দৌড়বিদ একজন আমাদের ধরে ফেলেছে এবং সামনেও এগিয়ে গেছে। গল্প সংক্ষিপ্ত করি। সারাদিন ধরে দৌড়ালাম। সারাদিনে বিশ্রাম নিতে বা অন্য কোনো কারণে মাত্র 2-1বারই থেমেছিলাম আমরা। আর একটু ঘন জঙ্গলময় এলাকায়, অর্থাৎ যেখানে ক্যাম্প করেছি, সেখানে পৌঁছে মনে হলো এই পেছনে ফিরে আসাটা দরকার ছিল। নিজেকে বুঝ দিলাম এটা লড়াই ছেড়ে পালানো নয়, বরং কৌশলগত পশ্চাদপসরণ। কারণ আবান্দারা সংখ্যায় ছিল আমাদের অনেক গুণ বেশি, কিন্তু আমাদের মতো ওরা ছুটতে পারেনি। তবে একবার ধাওয়া করে খুব কাছে পৌঁছে গিয়েছিল। অথবা হয়তো ওরা ভয় করছিল যে আমরা ওদের কোনো অ্যাম্বুশের মধ্যে টেনে নিয়ে যাচ্ছি, তাই সামনে স্কাউট পাঠিয়ে সাবধানে আস্তে ধীরে অগ্রসর হচ্ছিল। তবে আমরা বেশ কিছুটা এগিয়ে যেতেই ওরা পিছিয়ে পড়ে, বা হয়তো ইচ্ছে করেই থেমে যায়। কারণ আমরা যখন দাবান্দা শহরে পৌঁছলাম, তখন ওদের ছায়াও আমাদের পেছনে ছিল না। কাউন্সিলের কিছু সদস্যসহ আরও কয়েকজন আমাদের অপেক্ষায় ছিল। তারা নিশ্চিতভাবে জানতো আমরা ফিরে আসছি, তবে কিভাবে জেনেছে বলতে পারবো না। সবাই বেদির পাশে প্ল্যাটফর্মের উপর আমাদের অপেক্ষায় বসেছিল। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, তারা খাবার ও স্থানীয় এক প্রকার বিয়ার নিয়ে আমাদের যুদ্ধ ফেরত বীর সেনানীদের অপেক্ষায় ছিল। খোদা, সবাই কীভাবেই না খাবারের উপর ঝাঁপিয়ে পড়ল। বিশেষ করে ওই বিয়ার, মনে হয় সবাই গলা পর্যন্ত গিলল। হ্যান্স বিয়ারের জগ একবার গলায় ধরেছে তো ধরেছেই। শেষে বাধ্য হলাম আমি ওর হাত থেকে জগটা কেড়ে নিতে। একটা জিনিস তখন লক্ষ্য করি, যে কজন মানুষের কথা আগে উল্লেখ করেছি, এরা ছাড়া শহরে আর কেউ ছিল না। জনমানবহীন শহরটা একদম খাঁ করছিল। গেছে কোথায় সব? হ্যান্সকে প্রশ্ন করলাম। মনে হয় হাতি নামের ভূতগুলোর সাথে যোগ দিতে জঙ্গলে গেছে। বাস, আমাদেরও হয়তো ওখানেই যেতে হবে। বড় এক চাক মাংস মুখে ঢোকাতে ঢোকাতে হ্যান্স বলল। ঠিক তখন কুম্পানা এসে হাজির। বরাবরের মতোই শান্ত, কিন্তু চেহারায় যেন একটু অস্বস্তি আর খানিকটা শঙ্কার ছাপ দেখা যাচ্ছিল। আমার পায়ের শক্তির প্রশংসা করলো। তারপর হ্যান্সের ধারণা মতো বলল, আমাদের তখনই সরে গিয়ে লেকের ধারে বনের ভেতর আশ্রয় নিতে হবে। বলতেই হবে, ও জায়গাটা ছিল কাউকে খুঁজে বের করার পক্ষে জঘন্য একটা জায়গা। উত্তরে আমি বললাম, অবশ্যই যাব, কিন্তু এবার আমাকে তোমার কাছাকাছি রাখতে ভুলে যেও না যেন। তারপরে আমরা জঙ্গলের পথে যাত্রা শুরু করি। আমাকে তখন আর ঘরে যেতে দেয়া হয়নি, যদিও আশা করছিলাম একবার অন্তত ঘরে যেতে পারবো। জঙ্গলের প্রথম গাছটা পার হবার পর পেছন ফিরে দেখি আবান্দাদের দল অরক্ষিত শহরটায় ঢুকে পড়েছে। ঘরবাড়ি জ্বালানোর জন্য বা লুটপাটের জন্য ওরা একবারও থামল না, বরং শহরে এসেই আমাদের ফেলে আসা চিহ্ন দেখে পেছন পেছন অনুসরণ করা শুরু করলো। পদচিহ্ন অনুসরণ করে বেদির কাছে পৌঁছে একজন লাফিয়ে উপরে উঠে গেল। মনে হলো লোকটা ছিল কেনেকি নিজে। উপরে উঠেই সে বেদির আগুন নিভিয়ে ফেলল। দ্বিতীয়বারের মতো এ ঘটনা ঘটল। কুম্পান্না তখন আমার পাশে দাঁড়িয়ে। ফিসফিস করে সে বলল, ওকে এর জন্য পস্তাতে হবে, অবশ্যই পস্তাতে হবে। এক মুহূর্ত নীরব থেকে তারপর আবার বলল, আয় গাধার দল, ইনগোই তোদের জন্যই অপেক্ষা করছে। এরপরই আমরা জঙ্গলে ঢুকে গেলাম। ওরাও হারিয়ে গেল দৃশ্যপট থেকে। তখন সময়টা ছিল বিকেল। সূর্য ডুবতে তখনও সামান্য কিছু সময় বাকি, ফলে বনের গভীরে ঢুকে যেতে আমরা কিছুটা সময় পাই। ঠিক অন্ধকার হয়ে যাওয়ার আগে আমরা জঙ্গলের এমন একটা জায়গায় পৌঁছাই যেখানে গাছপালা তুলনামূলক কম জন্মেছিল, কারণ ওখানে মাটির প্রকৃতি অনেকটাই ছিল জলাভূমির মতো। গতকালের বন্যা আর পানিতে পাশেই অগভীর একটা ডোবা তৈরি হয়েছিল।
ওখানে পৌঁছে কোম্পানা ঘোষণা করলো ওখানেই ক্যাম্প করতে হবে এবং সকাল হওয়া পর্যন্ত আমরা ওখানেই থাকব, কারণ বেশিরভাগ লোকেরই জঙ্গলের পথ ঘাট সম্বন্ধে জানা নেই। কাজেই সূর্য ওঠা পর্যন্ত ওখানে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তখন আমি জিজ্ঞেস করলাম, আমান্দারা যদি এখানে আমাদের ধরে ফেলে তাহলে কি হবে? সে বলে, ওরা ধরতে পারবে না। আলো ফোটার আগ পর্যন্ত ওরা এখানে এক পা ফেলারও সাহস করবে না। আর আলো ফুটলেও ওদের সবাই আসবে না, শুধু যাদের প্রচণ্ড সাহস আছে তারাই এখানে ঢুকবে, কারণ ওরা ভালো করেই জানে যে এ জায়গাটা পবিত্র। তাছাড়া বনে প্রবেশ ওদের জন্য একদম নিষিদ্ধ। আমি খুব বেশি ক্লান্ত ছিলাম, তাই আর কিছু জিজ্ঞেস না করে ওর ব্যাখ্যা মেনে নিয়ে শুয়ে পড়ি। আশা ছিল যে এবার অন্তত কোম্পানি আমাদের এখানে ফেলে পালাবে না। সত্যি বলতে উনুনের মতো গরমে সারাদিনের ছুটোছুটির পর আমি এত বেশি ক্লান্ত ছিলাম যে কোনো কিছুরই আর পরোয়া করছিলাম না। যা হয় হোক ভেবে ভাগ্যের হাতে নিজেকে সঁপে দিতে প্রস্তুত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বিশ্রামটা ভালোই হয়েছিল, তবে সাধারণত ছুটোছুটির মাঝে এমন সুযোগ পাওয়া যায় না। তার উপর যদি থাকে এমন শারীরিক আর মানসিক ধকল, তাহলে তো কথাই নেই। তাছাড়া লেক দেখে ফেরার পথে জঙ্গলের ভেতর আমার আর হ্যান্সের কিছু বাজে অভিজ্ঞতা হয়েছিল। তারপরও যে এমন সুন্দর বিশ্রাম পাবো সেটা আসলে আমি নিজেও ভাবতে পারিনি। তবে রাতে একবার ঘুম ভেঙে গিয়েছিল, সম্ভবত মাঝরাতের পর। চাঁদ তখন আকাশের 3/4 অতিক্রম করে ফেলেছে। চাঁদের আলো আমাদের সামনের অগভীর ডোবায় পড়ে ঝিকমিক করছে। সেই আলোয় দেখতে পাই অদ্ভুত এক দৃশ্য। দেখি ডোবার অপর পারে বিশালাকার অনেকগুলো ছায়াময় আকৃতি নিঃশব্দে সারিবদ্ধ হয়ে এগিয়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্য ভাবছিলাম ওগুলো আসলে কি, এ কি বাস্তবে দেখছি নাকি এখনও ঘুমের ঘোরে স্বপ্ন দেখছি। তখন মনে পড়ল হাতির দলকে এ জঙ্গলে আশ্রয় নিতে আসতে দেখেছিলাম। সন্দেহ নেই অন্যান্য প্রাণীর সাথে এখনও ওগুলো এখানে রয়ে গেছে। এরপর আবার ঘুমিয়ে পড়ি। সূর্য ওঠার আগে আর ঘুম ভাঙেনি। জেগে উঠে খাবার যা দেয়া হলো খেয়ে নিলাম চুপচাপ। খাবারগুলো কি সৈন্যরা নিজেদের সাথেই নিয়ে এসেছিল নাকি রাতে এখানে দিয়ে দেওয়া হয়েছে বলতে পারবো না, কিন্তু খাবারের জোগান যথেষ্টই ছিল। তারপর কোম্পানা এগিয়ে যাওয়ার নির্দেশ দেয়। আমরাও সেই ডোবা ঘুরে ধীরে ধীরে এগোতে থাকি। তুলনামূলক খোলা জায়গাটা পার হওয়ার সময় খেয়াল করলাম যে আমাদের লোক সংখ্যা অনেক কমে গেছে। জঙ্গলে ঢোকার সময় আমাদের সংখ্যা ছিল ঠিক 250 জন, কিন্তু তখন দেখি 25 জনও নেই, বাকিরা গায়েব হয়ে গেছে। কোম্পানাকে জিজ্ঞেস করলাম যে ওরা কোথায় গেছে। জবাবে সে বলল এদিক ওদিক ছড়িয়ে গেছে। ঝঞ্ঝার পর এখন জঙ্গল বন্যপ্রাণীতে বোঝায়। ওরা তাদের বলতে গেছে যে আমরা বন্ধু, ওদের কোনো ক্ষতি করব না, ওরাও যেন আমাদের ক্ষতি না করে। কথাটা এতই উদ্ভট ছিল যে আর কথা বাড়ায়নি। বিষয়টা নিয়ে যখন হ্যান্সের সাথে কথা বললাম, যথারীতি সম্পূর্ণ ভিন্ন এবং নিজস্ব দৃষ্টিকোণ থেকে কথা বলল বাস, আমি তো আগেই বলেছিলাম এগুলো সব ভূত, সেফ জন্তু জানোয়ারের রূপ ধরে আছে। বিশেষ করে ওই হাতিগুলোর ব্যাপারে তো আমার কোনো সন্দেহই নেই। এখানকার এই জাদুকরেরা ওগুলোর উপর তাদের ক্ষমতা অবশ্যই খাটাতে পারে। তাই রাতে গেছে ভূতগুলোকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিতে। কোম্পানা এ কথাটাই আপনাকে বলেছে। আর বাস অর্থপূর্ণ একটা ভাব গলায় টেনে বলল, ওগুলো তো দেখতেই পাচ্ছে যে আমাদের কাছে রাইফেল নেই। আমিও তেমন অর্থপূর্ণভাবেই বললাম, যে লোকটা আমাদের রাইফেল বইছিল তাকে খুঁজে পাওনি? না বাস, পাইনি। হয় সে হারিয়ে গেছে, নয়তো নিজেই রাইফেলগুলো চুরি করে ভেঙেছে। এমনকি বাড়তি রাইফেলগুলো যারা বইছিল তাদেরও কোথাও খুঁজে পাইনি। তোমার নিজেরটা গেল কোথায়?
দুঃখী দুঃখী একটা ভাব গলায় টেনে এনে সে বলল, বাস। আবান্দারা যখন ধাওয়া করেছিল তখন জোরে ছোটার জন্য আমারটা ফেলে দিয়েছিলাম। একজন আরেকজনের দিকে নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। তারপর বললাম, হ্যান্স, তোমার মনে আছে হাতির পাল যখন আমাদের ধাওয়া করেছিল তখন টম আর জেরিও তাদের রাইফেল ছুঁড়ে ফেলে দিয়েছিল। পরে ওরা বলেছিল যে খ্রিস্টান না হলে সেই লজ্জায় ওরা তখনই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করত। মনে আছে তাদেরকে কিভাবে বলেছিলাম যে আমরা কখনোই তেমনটা করতাম না? মনে আছে পরে কিভাবে ওরা আমাদের বাঁচাতে গিয়ে নিজেদের জীবন দিয়ে দিয়েছে? মনে আছে রাইফেল ফেলে দেয়া নিয়ে কিভাবে তুমি ওদের খেপিয়েছিলে, বলেছিলে আবার পালাতে চাইলে তখনও যেন ওরা রাইফেল ফেলে দেয়? মনে আছে সেসব? হ্যাঁ বাস, সবই মনে আছে। কাল সারা রাত এ নিয়েই ভেবেছি। কিন্তু তারপরও হ্যান্স, ওরা যা করেছিল আমরা তার চেয়ে অনেক খারাপ কাজ করেছি। ওরা একদল দানবীয় হাতির কাছ থেকে নিজেদের বাঁচাবার জন্য ভয়ে পালাচ্ছিল, কিন্তু আমরা তো লড়াই ফেলে পালিয়েছি, তাও একদল অসভ্য জঙ্গলির কাছ থেকে। আর এখন যখন আসল লড়াই লড়তে হবে তখন আমাদের দুজনের কারো কাছেই রাইফেল নেই। জানি বাস, সবই জানি। আমি সেজন্য এতই লজ্জিত যে ছোটগর্ত আর জেরির মতো আমারও ফাঁসিতে চড়তে মন চাইছে। তাহলে তো দুজনকেই একই কাজ করতে হবে, কারণ তুমি যা করেছো আমিও তাই করেছি। পার্থক্য পার্থক্য হলো যে আর কখনো রাইফেলটার দেখা নাও পেতে পারি, এ কথা জানা থাকা সত্ত্বেও আমার রাইফেলটা বইতে দিয়েছিলাম এক জঙ্গলিকে। আর এখন যখন শত্রুরা এসে গেছে তখন আমার কাছে অস্ত্র নেই। দাবানদারা এখন আমাকে নিয়ে হাসি মশকরা করবে যে আমি তাদের হয়ে লড়ব বলে কথা দিয়েছি, অথচ কোনো অস্ত্রই আমার নেই। দেখলাম যে হ্যান্স আসলেই খুব আহত হয়েছে। ও এতই অনুতাপ বোধ করছিল যে ওর চোখে পানি এসে পড়েছিল। হাতের উল্টো পিঠ দিয়ে সে চোখের পানি মুছল। বেশ কিছুক্ষণ নীরবে আমরা পথ চলি। তারপর ভাঙা গলায় হ্যান্স বলে, বাস, আপনি যা করেছেন ভুল করেননি, কারণ এটাই তো নিয়ম যে সাদা লর্ড নিজের রাইফেল বইবার জন্য কালো বেয়ারার কাছে দেবে, কিন্তু সে যদি ওটা চুরি করে বা মারা গিয়ে থাকে তাতে তো মালিকের কিছু করার থাকে না। কিন্তু আমার বেলায় তো সে কথাও খাটবে না। আমি হচ্ছি এক হলুদ কুকুর, তবে কিনা একটা হলুদ কুকুরেরও এ থেকে শিক্ষা নেয়ার আছে, যেমনটা আমি নিয়েছি। কি শিক্ষা হ্যান্স? আমাদের আসলে বাস কাউকে বিচার করতে যাওয়া উচিত না। যেমন টম আর জেরি যখন রাইফেল ফেলে দিয়েছিল ওদের বিদ্রূপ করে, এই ভুলটাই আমি ওদের সাথে করেছিলাম। এখন ব্যাস দেখতে পাচ্ছেন আমারও একই ভুল আমরাও একই ভুল করেছি, অথবা করতে পারি তার চেয়েও খারাপ কোনো ভুল। বাস, জাঞ্জিবারে যদি আসলেই ফিরতে পারি তাহলে এই অভিযান থেকে যা পাবো তার সবই জেরির স্কুল পড়ুয়া মেয়েকে দিয়ে দেব। এখানে আসার জন্য কেনে কি আপনাকে যা দিয়েছিল, যার থেকে আপনি আমাদের ভাগ দিয়েছেন, তার এক সিলিংও মদ বা কাপড়ের পেছনে খরচ করব না। খুবই ভালো, কিন্তু বলতে পারো আমি কি করব? এখানে একটু ব্যাখ্যা দেয়া দরকার। আবান্দাদের সামনে থেকে আমরা যখন পালাই তখনকার বর্ণনা দিতে গিয়ে একটা লজ্জাস্কর জায়গা এড়িয়ে গিয়েছিলাম, কিন্তু এখন হ্যান্সের আর আমার কথাবার্তাগুলো এখানে তুলে দেওয়ার পর মনে হচ্ছে ওই ঘটনা না বললে অন্যায় হবে। আবান্দারা যখন আমাদের খুব করে চেপে ধরতে যাচ্ছিল এবং আমাদের সব কজন পালাতে থাকে তখন আমি আর হ্যান্স আমাদের ভারী রাইফেল নিয়ে পিছিয়ে পড়ছিলাম। তখন দাবান্দাদের লম্বা একজনের হাতে আমার রাইফেলটা তুলে দিই। তার হাতে শুধু একটা বর্শা ছাড়া আর কিছু ছিল না। তখন আমার দেখানো উদাহরণটাকে আরও এক ধাপ বাড়িয়ে কার্যকর করে হ্যান্স। সে হাত থেকে রাইফেলটাই ছুঁড়ে ফেলে দেয়। তখনই আমরা আবার গতি বাড়াতে পারি আর পারি ওই ফাঁদ থেকে বেরিয়ে আসতে। বলা যেতে পারে যা করেছি পরিস্থিতির শিকার হয়ে করেছি। আর যেখানে হ্যান্সের প্রশ্ন জড়িত সেখানে তো কথাই নেই।
ওর বাস্তব জ্ঞান বরাবরই খুব টনটনে, কিন্তু আমার নিজের ব্যাপারে তো সে কথা বলার সুযোগ নেই। আমি এখানে একমাত্র সাদা মানুষ, এবং আমাকে এরা ভাবছে তাদের থেকে সাহসী ও উচ্চ স্তরের কেউ। কিন্তু সন্দেহ নেই, ওরা তখন আমাকে শুধু ধুয়ে দিচ্ছিল। হাত থেকে রাইফেল ফেলে দেওয়ার পর টম আর জেরিকে যেমনটা দিয়েছিল হ্যান্স। আর কি বলবো, শুধু এটুকু বলে রাখি যে এই ঘটনাটাকে আমার এত বছরের শিকারী জীবনের সবচেয়ে বড় অপমান বলে মনে রেখেছি। এ থেকে শুধু হ্যান্সিয়া অন্যদের বিদ্রুপ না করার শিক্ষা পাইনি, আমিও পেয়েছি। এ শিক্ষা আমি তো মনে রাখব। সারাদিন ধরে আমরা জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলি, তবে যখন তখন কোম্পানার হুকুমে আমাদের থমকে দাঁড়াতে হয়েছে। অতি সতর্ক হয়ে সাবধানে পথ চলতে হওয়ার এগোনোর গতি ছিল খুব ধীর। তার উপর জঙ্গলে ভর দুপুরেও ছিল ঘোর সন্ধ্যার মতো অন্ধকার। এমন পরিস্থিতিতে মনে জোর আসা তো দূর, যেটুকু ছিল তাও বরং দমে যাচ্ছিল। এখানে ওখানে প্রায়ই চোখে পড়ছিল বিশাল সব হাতি বা অন্যান্য জংলি প্রাণী। সেগুলো নিশ্চল দাঁড়িয়ে আমাদের দেখছিল, তবে ওগুলো একবারও তেড়ে আসেনি বা আমাদের দেখে পালিয়েও যায়নি, এবং একবারও মনে হয়নি যে ওগুলো আমাদের কোনো ক্ষতি করবে। মনে হচ্ছিল এরা এই দাবান্দাদের ভালো করেই চেনে, জানে যে তারা জানোয়ারগুলোর কোনো ক্ষতি করবে না। ওই সময়টায় বন্য জন্তুর উপর দাবান্দাদের প্রভাবের ব্যাপারে কোম্পানার গল্পটা সত্য বলে প্রায় বিশ্বাস করেই নিচ্ছিলাম, কারণ এই জন্তুগুলো ছিল আসলেই একদম বন্য। তবে হতে পারে সেগুলো ওদেরকে তাদের গায়ের গন্ধ দিয়ে চিনে নিয়েছিল। অবশ্য বরাবরের মতোই হাঁসের মত ছিল ভিন্ন। সে তার আগের ধারণাতেই রয়ে গিয়েছিল। বলছিল যে প্রাণীগুলোর ভেতর মানুষের আত্মা আছে। চরম উদ্ভট ও একেবারেই অবাস্তব চিন্তা। সন্ধ্যা নাগাদ আমরা বন থেকে বেরিয়ে লেকের পাড়ে গিয়ে পৌঁছাই। ওখানে কয়েকশো বর্ষাধারী দাবান্দার উপস্থিতি আমার চোখকে যেন শান্তি এনে দিল। আর্কেলও ছিল ওদের ভেতর। ওর বিশাল ধর আর লাল দাড়ির কারণে দূর থেকেই চিনতে পেরেছিলাম। পরনে ছিল দাবান্দাদের সাদা রোব, আর হাতে ছিল ইয়া লম্বা এক বর্ষা। সামনে গিয়ে আন্তরিকভাবে কর্মোদ্যম করলাম। ও আমাকে বলল, আপনাকে কেমন যেন বিমর্ষ আর হতাশ দেখাচ্ছে। মনে হচ্ছে ঝড়ঝাপটা আপনার উপর দিয়েও ভালোই গেছে। হ্যাঁ, খুব খারাপ সময় গেছে। শত্রুদের দেখে পালিয়ে এসেছি, আর হারিয়ে এসেছি নিজের রাইফেল। কিন্তু একজন সৈনিক তা কখনো করবে না। দেখছই তো ওদের রাইফেল কত ভারী হয়। তাছাড়া আবান্দাদের সাথে আমার তো কখনো কোনো ঝামেলা হয়নি, তাই ওদের উপর গুলি চালাতে মোটেও মন সায় দিচ্ছিল না। অস্ত্র ফেলে দিয়েছেন তাতে অবাক হচ্ছি না। আবান্দারা যখন ধাওয়া করেছিল আমিও আমারটা ফেলে দিয়েছিলাম। অস্ত্র হাতে মারা যাওয়ার চেয়ে বরং ওটা ছাড়া হলেও বেঁচে থাকা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এ নিয়ে বিস্তর তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু এখন তর্ক করার সময় নয়। এখন বলো, এই লড়াই খেলার অর্থ কী? মাত্র 200 লোক নিয়ে ওদের কয়েক হাজার সৈন্যের সাথে লড়তে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল কেন? এ তো ছিল একদমই অসম্ভব ব্যাপার। অর্থ কী এসবের আমি নিজেও জানি না। আমি এখানে নামমাত্র সর্দার বা ওদের হাতের পুতুল। কখনোই আমাকে সব কিছু জানানো হয় না। তবে একান্তই যদি জানতে চান তাহলে বলছি, মনে হয় টোপ হিসেবে আপনাকে আর আপনার দলকে ওখানে পাঠানো হয়েছিল। কেন কি আপনাকে মহান একজন লোক বলে ভাবে। ও হয়তো আবান্দাদের মধ্যে ছড়িয়ে দিয়েছিল যে আপনাকে ধরতে বা মেরে ফেলতে পারলে আবান্দারা অবশ্যই জিতবে, ফলে কেড়ে কি যা চায় পাবে, আর পরবর্তীতে ওরা হয়ে উঠবে এক শক্তিশালী জাতি। ওদেরকে আর বৃষ্টির বা ফসলের অভাবে ভুগতে হবে না।
আর দাবানদারা হবে ওদের গোলাম। ওরা তখন ইচ্ছামতো দাবানদাদের জ্ঞান ব্যবহার করতে পারবে। তারপরও যে তার সামান্যতম সম্ভাবনা না থাকা সত্ত্বেও কেন ওখানে গেলাম? কারণ আপনাকে ওখানে নেওয়া হয়েছিল টোপ হিসাবে। আপনার কাজই ছিল ওখান থেকে পালিয়ে আসা, যাতে আবান্দারা আপনার পিছু নিয়ে এদিকে আসে। আপনি যদি না দৌড়াতেন তাহলে ওরা এদিকে আসতো না। এমনকি কেনেকেও লেকের পবিত্র এলাকায় ওদের ঢোকাতে পারত না। দেখতেই পাচ্ছেন টোপটা কাজে দিয়েছে। যে কোনো মুহূর্তে ওরা এখানে চলে আসবে। আমার উপর রাগ করবেন না। এ ব্যাপারটায় আমার আসলে কিছুই করার ছিল না। আমিও তাই আশা করি, কেননা তোমার স্বজাতির একজন আমি, এবং সর্বক্ষণ চেষ্টা করেছি তোমাকে সাহায্য করতে। তারপরও যদি আমার সাথে কোনো কূটকৌশল খাটাও, তাহলে এখানে আমার সময় নষ্ট করার কোনো অর্থ থাকে না। তাছাড়া এসব আয়োজনের প্রয়োজনই বাকি। আবান্দাদেরকে এ দেশ দখল করতে আসার জন্য কেন প্ররোচনা দেয়া হচ্ছে? একবার এ পর্যন্ত আসতে পারলে কখনো কি ওদের কাছ থেকে এর দখল তুমি ফিরে পাবে? জবাবে নিচু স্বরে আরকেল বলল, আমি আসলেই জানি না। তবে মনে হয় আবান্দাদের সমর শক্তি ধ্বংস করার জন্যই ওদের এখানে ডেকে আনা হচ্ছে। মনে হচ্ছে ওই দুর্ভাগাদের জন্য সামনে খুব ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে, কিন্তু সেটা কি হতে পারে আন্দাজও করতে পারছি না। এই পুরোহিতেরাও আমাকে কিছুতেই কিছু বলছে না। তখন হ্যান্স কনইয়ের গুঁতো দিয়ে বনের প্রান্তের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করলো। বলল, দেখুন বাস। দেখি হাজারখানেক লোক দেখা যাচ্ছে। বনের ছায়া থেকে বেরিয়ে আসছে তারা। এসে গেছে আবান্দারা। ওদের অগ্রভাগে ছিল কেনেকি। আরকেলও দেখছিল। ওর মুখ থেকে বেরিয়ে এলো অস্পষ্ট একটা বিস্ময়ধ্বনি। এবার আর পালানো যাচ্ছে না। না মরা পর্যন্ত লড়তেই হবে। তোমার রাইফেলটা আছে আরকেল? থাকলে দাও, কেনেকিকে গুলি করব আমি। মাথা নেড়ে আরকেল বলল, আমারটা আমার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। বাধা দিতে চাইলে ওরা বলে সাদা লোকের অস্ত্র ব্যবহার করা আমার জন্য আইনসম্মত নয়। তাছাড়া ওরা বলেছিল অস্ত্রের নাকি দরকারই পড়বে না। বলতে বলতেই দাবান্দাদের বেশ কিছু পুরোহিত ওকে ঘিরে ফেলে। কুম্পানা যখন ওর লোকদের দুসারিতে সাজাতে চাইল, তখন দেখা দিল সমস্যা। আমি আর হ্যান্স নিজেদেরকে আবিষ্কার করলাম প্রথম সারির মাঝামাঝি একটা জায়গায়। আমাদের দুজনের কাছেই একটা করে রিভলভার আর কয়েকটা কার্তুজ ছিল মাত্র। এছাড়া দুজনকেই একরকম নিরস্ত্রই বলা চলে। ভাগ্য ভালো ওগুলো অন্তত কাজছাড়া হয়নি। দেখলাম দ্বিতীয় সারির পেছনে রাখা হয়েছে আরকেলকে। দাবান্দাদের পুরো দলটা যেন ওর বডিগার্ডের কাজ করছিল। লড়াই করা যেন ওদের উদ্দেশ্যই ছিল না। তারপরও বুঝতে পারছিলাম লড়াই হবেই, আর পিছিয়ে যাওয়া সম্ভব ছিল না। কারণ পেছনেই ছিল লেক, আর কয়েক গজ দূরে সামনেই দাঁড়িয়েছিল শত্রুদল। আবান্দারা এগিয়ে আসতে শুরু করলো। ওদের চেহারা বিকৃত হয়ে উঠছে। নিশ্চয় কিছু একটা ঘটছে ওদের ভেতর। ওরা ক্লান্ত হয়ে আছে অবশ্যই। সেটা অস্বাভাবিকও নয়। ঝড় আর ভূমিকম্পের আতঙ্ক কাটতে না কাটতেই লড়াইয়ের জন্য বেরিয়ে পড়তে হয়েছে ওদের। তারপর অক্লান্তভাবে ছুটতে হয়েছে আমাদের পেছন পেছন, একেবারে সেই ওদের সীমানা থেকে এ পর্যন্ত। কিন্তু তারপরও অন্যরকম কিছু একটা ছিল ওদের চেহারায়, অনেকটা যেন তীব্র আতঙ্কের ছাপ। ভাবছিলাম কেন ওদের বেশিরভাগ লোক অবশ্য পেছনে রেখে এসেছে, সম্ভবত দাবান্দা শহর দখলে রাখার জন্য। কিন্তু সামনে যারা ছিল তারাও সংখ্যায় ছিল আমাদের 4 গুণ। তাহলে কি আমাদের মতো ওদেরও বনের ভেতর উৎকট কোনো অভিজ্ঞতা হয়েছিল, নাকি বনভূমির পবিত্রতা নষ্ট করার অপরাধবোধ ওদের মনকে কুঁকড়ে রেখেছিল? ফলে অতি প্রাকৃত প্রতিশোধের ভয়ে আতঙ্কিত হয়েছিল ওদের মন। সঠিক বলতে পারবো না। প্রজন্মের পর প্রজন্ম ধরে শুধুমাত্র ওদের বিদ্রোহী নেতা কেনেকি ছাড়া ওদের আর কেউ এখানে পা ফেলেনি। আবান্দাদের সাহসী রূপ সেদিন ছিল একদম অনুপস্থিত। আরকেলকে ওরা যেদিন মারতে গিয়েছিল বা পাহাড়ের উপর চড়াও হয়েছিল আমাদের উপর, ওই মুহূর্তে
সেদিনের সাহসের চিহ্নমাত্র ওদের মধ্যে ছিল না। তারপর আমাদের শেষ দেখার উদ্দেশ্যে ওরা বেশ ভালো গতিতেই অগ্রসর হচ্ছিল, তবে তেমন কিছু শেষ পর্যন্ত ঘটেনি। ওরা থেমে খোলা জায়গাটাকে 3 দিক দিয়ে ঘিরে দাঁড়ায়। ভাবছিলাম এখন কি হবে। দাবানদারদের নেতৃত্বে আমি থাকলে অবশ্য এখনই আক্রমণের নির্দেশ দিতাম। কেনেকি তার দল থেকে বের হয়ে আমাদের 50 পেসের ভেতর এসে দাঁড়ায়। দাবানদারদের কাছে তীর ধনুক ছিল না, ছিল এক ধরনের ভারী লম্বা বর্ষা। কাজেই নিরাপদেই রইল সে। সে ওখানে দাঁড়িয়ে চিৎকার করে বলল, দাবানদার লোকেরা, তোমরা আমার কাছ থেকে প্রথমে দৌড়ে পালালেও এবার তোমাদের ধরে ফেলেছি। তোমাদের পেছনে শুধুই পানি, আর কোথাও পালাতে পারবে না। আর তোমাদের সাথের সাদা লোকটা যে তার অস্ত্র ব্যবহারে দারুণ দক্ষ, সেও অস্ত্র হারিয়ে ফেলেছে। ও আমার পিস্তলটার রেঞ্জের বাইরে ছিল, তারপরও চেষ্টা করতাম। কিন্তু ঝগড়াটা যেহেতু আমার না, তাই কিছু বলা বা করা থেকে বিরতই রইলাম। দাবানদার লোকেরা, তোমাদের মাঝে আমি জন্মেছি, বড় হয়েছি, তাই তোমাদের প্রাণে মেরে ফেলতে চাই না। বরং আশা করি তোমরা আবার প্রজা হয়ে শান্তিতে বাস করবে। আমি এমনকি মাকুমা যান বা তার ভৃত্যকেও মারতে চাই না, কারণ একদল খুনের হাত থেকে একবার তারা আমাকে বাঁচিয়েছিল এবং লম্বা একটা সময় পর্যন্ত আমরা একসাথে থেকেছি। শুধু একজনকেই আমি মারতে চাই, সে হলো ওই সাদা চোরটা যাকে তোমাদের পেছনে আড়াল করে রেখেছ। সে আমার স্থান, ঐতিহ্য আর আমার জন্য নির্ধারিত স্ত্রীকে চুরি করেছে। ওকে আমার হাতে তুলে দাও, যাতে এখানেই শেষ করে দিতে পারি। আর তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো, তাহলে তোমাদের কারো কোনো ক্ষতি করা হবে না, এমনকি শিয়ালের মতো ধূর্ত কোম্পানারও না। কোম্পানা সামনে বাড়ল, শান্ত কিন্তু স্পষ্ট কণ্ঠে সে বলল, বন্ধ করো তোমার উদ্ধত কথা, বেঈমান জাদুকর কোথাকার। তোমার জন্মসূত্রে পাওয়া অধিকার তুমি প্রাণ বাঁচাতে বিক্রি করে দিয়েছ। বেদির সামনে ইনগোইকে অপমান করেছ তুমি। গতকাল তুমি বেদির আগুন নিভিয়েছ। তুমি সে যাকে অভিশপ্ত করা হয়েছে। শোনো আবান্দার লোকেরা, গলা চড়িয়ে কোম্পানা বলতে থাকলো, আমাদের সাথে তোমাদের কিসের ঝগড়া? বৃষ্টি চেয়েছিলে তোমরা, তোমাদের উপর কি পর্যাপ্ত বৃষ্টি বর্ষেনি? কেনে কি তোমাদের জাদু করে রেখেছে? ওকে আমাদের হাতে তুলে দাও এবং নির্বিঘ্নে চলে যাও এ এলাকা ছেড়ে, অথবা তাকে ধরে থাকো যাতে ধ্বংস হতে পারো। তোমাদের পূর্বপুরুষের কাছ থেকে কি তোমরা প্রাচীন সেই ভবিষ্যৎবাণী শোনোনি? জানো না তোমাদের মধ্যে যে বা যারা এই বনের মাটিতে পা রাখবে বা পবিত্র এই লেকের দিকে তাকাবে, পাথরটাকে পিষে ফেলবে? বন্য জানোয়ার তাদের পদদলিত করে মারবে, আর দুই একজন যদি জানোয়ারের হাত থেকে পালিয়েও যায়, তাহলে তারা উন্মাদ হয়ে যাবে। পাথর কি ইতিমধ্যেই তোমাদের উপর ধসে পড়ে পাহাড়ের নিচে বসবাসকারী অনেককে মেরে ফেলেনি? অভিশাপ পুরো হওয়া পর্যন্ত কি তোমরা অপেক্ষা করতে চাও, নাকি এ লোকটাকে আমাদের হাতে তুলে দিয়ে নিরাপদে ফিরে যেতে চাও? যখন ইচ্ছা উত্তর দিও, কিন্তু মনে রেখো, সূর্য ডুবে গেলে বড় দেরি হয়ে যাবে। আবান্দারা খুব দ্বিধান্বিত হয়ে পড়ল। একজন আরেকজনের সাথে ফিসফিস করে কথা বলছে। এমনকি ওদের কয়েকজন ক্যাপ্টেনও দেখলাম নিজেদের ভেতর পরামর্শ করা শুরু করেছে। কী সিদ্ধান্ত নিয়ে ওদের আলোচনা শেষ হলো বুঝতে পারলাম না, তবে মনে হলো ওরা চাইছিল ওদের অধিনায়ক অর্থাৎ কেনেকিকে দাবান্দাদের হাতে তুলে দিতে। তবে ব্যাপারটা বাইরে পুরোপুরি প্রকাশ পাওয়ার আগেই কেনেকি ওদের পায়ে কেঁদে পড়ল, বলল, আবান্দার সন্তানেরা, আমি ছায়ার ঢাল হিসেবে মনোনীত। ওই দাসের ছেলে কুম্পানার চেয়ে কি বড় জাদুকর নই আমি? পাহাড় যখন কাঁপছিল, তখন আমি তোমাদের জন্য পাহাড়েরই ভেতর দিয়ে পথ খুলে দিইনি? আমি কি এক করিনি তোমাদের দুই দেশকে? আর পশুর ব্যাপারে ভাবছো, ওদের উপর আমারও ক্ষমতা খাটে। আমার কথা
বিশ্বাস না হলে সাদা লর্ড, রাতের অতন্দ্র প্রহরী মাখুমাজানকে বা তার হলুদ ভৃত্যকে জিজ্ঞেস করে দেখো। তাদেরকেও জানোয়ারের উপর আমার ক্ষমতার নমুনা দেখিয়েছি। আর তোমাদের কি মনে নেই যে মাত্র কিছুক্ষণ আগেই একদল হাতি আমার কথা শুনে তোমাদের জন্য রাস্তা ছেড়ে দিয়েছিল? তারপর সে আর্কেলের দিকে হাতের বর্ষা তাক করে বলল, সাদা চোর, তোমার জন্য আমার একটা প্রস্তাব আছে। যদি সাহস থাকে তাহলে এসো, সামনাসামনি লড়াই করো। যে জিতবে ছায়া তার। সাহস থাকলে এসো, অথবা ছায়ার কাছে গিয়ে বলতে পারো অনেক আগে থেকে খুঁজে ফিরছে, যে সে এসেছে তাকে নিয়ে যেতে। অপমানজনক কথাটা শুনে গর্জে উঠল আর্কেল। যেসব পুরোহিতরা ওকে ধরে রেখেছিল এক ঝাড়া দিয়ে তাদের ছুটিয়ে ঝড়ের মতো সামনে এগিয়ে গেল ও। চোখে আতঙ্ক নিয়ে দেখলাম যে ওর হাত খালি, কোনো অস্ত্রই আর্কেল নেয়নি। হয় ওর হাতের বর্ষাটা ফেলে দিয়েছিল, অথবা পুরোহিতেরা সেটা রেখে দিয়েছে। যেতে যেতে চিৎকার করে ও শুধু বলল, আমাদের মাঝে কেউ যেন নাক না গলায়। কেন কি ওর হাতের বর্ষাটা তুলল আর্কেলকে গেঁথে ফেলার জন্য, কিন্তু কোনোভাবে আর্কেল ওটা এড়িয়ে গেল এবং চরের মতো করে হাতের এক ঝাপটায় বর্ষার চওড়া ফলাটা সরিয়ে দিল। কেনেকির হাত থেকে ছুটে মাটিতে পড়ে গেল সেটা। শুরু হলো ধস্তাধস্তি। দুজনেই ওরা ছিল শক্তিশালী মানুষ, কিন্তু বর্ষাটা কেনেকির হাত থেকে পড়ে যাওয়ার পর কি হবে তা আমার আর বুঝতে বাকি রইল না। তারপরও যতটা আশা করেছিলাম তার চেয়েও দ্রুত শেষ হয়ে যায় সব। আর্কেল কেনেকিকে তুলে আছড়ে ফেলে মাটির উপর। আবান্দারা তাদের জেনারেলকে কোনো সাহায্য করার আগেই আর্কেল আবার কেনেকিকে তুলে নিল। এমন অনায়াসে ওকে তুলল যেন ও একটা বাচ্চা। তুলে এনে আছড়ে ফেলে পুরোহিতদের পায়ের কাছে। 19 বিয়ে ও অভিশাপ। ঝড়ের সময় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সেটা আগেই বলেছি। বৃষ্টির পানি চারদিক থেকে লেকের দিকে নামছিল, ফলে লেকের পানি বেড়ে গিয়েছিল অনেক। গতবার যখন এখানে আসি তখন লেকের পাড়ে নলখাগড়ার ধারে দাঁড়িয়েছিলাম, কিন্তু সে জায়গাটা এদিন আমাদের থেকে প্রায় 100 গজ দূরে পানির নিচে ডুবেছিল। পানিতে ওখানে নলখাগড়ার মাথাগুলো শুধু কোনো রকমে দেখা যাচ্ছিল, আর দ্বীপের দিকে তাকিয়ে মনে হচ্ছিল অস্তগামী সূর্যের আলো পুরো দ্বীপটাকে যেন সোনা রঙে রাঙিয়ে দিয়েছে। নলখাগড়ার বাইরে আর্কেল যখন কেনেকির বিশাল ধরটা পুরোহিতদের সামনে আছড়ে ফেলে, ঠিক তখন লেকের ভেতর হঠাৎ একটা বিশাল কেন বা বজ্রা উদয় হয়। আকারে ওটা এতই বড় ছিল যে বজ্রা না বলে বার্স বললেই হয়তো বেশি মানাতো। ওটার পেছনের অংশটা ছিল একদম বর্গাকার। প্রায় 30 জন সাদা রোপ পরা মহিলা বৈঠা বেয়ে বজ্রাটাকে এদিকে নিয়ে আসছিল। সেটার দুই পাশে নিচু আসনে সার বেঁধে বসে দাঁড় বাইছিল তারা। সেটার মাঝখান দিয়ে পাতা ছিল একটা চওড়া একটা গ্যাংওয়ে। বজ্রাটার পেছনের চওড়া অংশটায় বসানো ছিল কারুকার্যময় বিশাল এক আসন। সেটাকে দুজন বসার মতো করে সাজিয়ে রাখা ছিল।